মীনাক্ষী, ঐশী বা ইপসিতা এদের মধ্যেই আটকে রয়েছে। কোথায় তোমরা আলটিমেটলি? দেখো আমি আসবো, ওদের কাছেও আসবো। তুমি যদি এখন এই খুব ভালো একটা টপিক নিয়ে আজকে আলোচনা করছো জেনজি নিয়ে, প্রথম কথা হচ্ছে জেনজি হোক বা মিলেনিয়াল হোক বা বুমার হোক বা আলফা, আগামী দিনে আরো অনেক কিছু আসবে। এরকে পিরিয়ড অলরেডি চলছে, হ্যাঁ মানে আরো এরপর আরো কিছু আসবে। এই পুরো যে পিরিয়ডাইজেশনটা করা হয় এটা স্বাভাবিকভাবে একটা বোঝার জন্য, সময় এবং সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেনারেশনকে বোঝার জন্য এগুলোকে করা হয়। এবং আর তুমি এটা বলতে পারো না ঘটনাচক্রে আমার 96 সালে জন্ম, আমি কম জেনজি বা ওরা বেশি জেনজি বা আরো অন্য কিছু, কারণ 97 থেকে ধরা হয়। আবার কেউ কেউ বলে পিরিয়ডাইজেশনের ক্ষেত্রে 95 ইজ দ্য বেঞ্চমার্ক। তাই এটা তো পিরিয়ডাইজেশনের হিসেবে করা, কিন্তু ঠিকই যে তোমাদের প্রতিবেদনে উঠে এলো অনেক কিছু চিত্র, ছাত্র যুব কম বয়সীরা তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, সরকার পাল্টাচ্ছে, কিন্তু এটা কি আজকে হচ্ছে এমনটা? আমার তো মনে হয় না। আমি নিজে ইতিহাসের ছাত্র হয়ে বলছি, ইতিহাস নিয়ে গবেষণা করছি। এবার চিরকাল পৃথিবীতে যখন নতুন কিছু এসছে এটা কম বয়সীরাই করেছে। না একদম কম বয়সীরা করেছে, তোমার কথা একদম ঠিক কথা, আমি তোমার কথা মেনে নিচ্ছি। তোমরা আরজিকর আন্দোলনের কথা উঠলো, আরজিকরের সময়তেও তোমরা পথে নেমেছো, এবং আজকে যখন আমরা পাবলিক রিয়াকশন নিতে গেছি সেক্ষেত্রেও তোমাদের কথা এসছে। কিন্তু সেই আন্দোলনটা কত দূর গেল, সেই আন্দোলনের মানে রেশটা কত দূর থাকলো? কই তোমাদেরকে তো মানে সেই ওই যে বললাম তো, মানে তোমাদের শুরুটা কি তাহলে তুমি এখানে একটা প্রশ্ন তুললে যে তুমি কি তাহলে সোশ্যাল মিডিয়াতে তোমরা খালি আবদ্ধ? দেখো এখনকার জেনজি বলো বা এখনকার সমাজ বলো, সমাজ ব্যবস্থা বলো, এখানে পুরোটাই রিল এবং রিয়েলের একটা সাংঘাতিক একটা মিলবন্ধন রয়েছে। মানে ধরো রিয়েল লাইফে যে ঘটছে সেটাই রিল লাইফে যায়, রিল লাইফ থেকে আবার কিছু থেকে রিয়েল লাইফে ইন্সপিরেশন আসে। আজকে ধরো আমি বাইরের বিদেশে বা অন্য দেশের আন্দোলন থেকে এখানে ইন্সপায়ার্ড হচ্ছে। তুমি জানো, আমি তোমায় বলছি 2020 সালের ঘটনা, কোভিড প্যান্ডেমিকের সময়কার আমার নিজের অভিজ্ঞতা। হলুদ ছাতা নিয়ে একটা আমাদের মানে বেকারত্বের বিরুদ্ধে একটা আন্দোলন, একটা প্রতিবাদ কর্মসূচি, সেটা আন্দোলনের দানা বাঁধার চেষ্টা করেছিলাম আমরা। এই হলুদ ছাতার আন্দোলন কিন্তু ভারতবর্ষে না, একটা অন্য দেশের আন্দোলন, সেখান থেকে ইন্সপায়ার্ড হওয়া। তোমার টপিকে আমি আসবো, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে হবে। তার কারণ ব্যাকগ্রাউন্ডটা বলার কারণটা কেন এটাই দরকার, কারণ যে চিরকাল তুমি যদি ইতিহাস দেখো, ইতিহাসে সবসময় কম বয়সীরাই নেতৃত্ব দিয়েছে। তুমি 71 সালের মুক্তিযুদ্ধ দেখো, তুমি 1968 সালে ফ্রান্সের পাওয়ার স্টুডেন্ট পাওয়ার দেখো, ভারতবর্ষের তুমি স্বাধীনতা আন্দোলনের ভূমিকা দেখো, তুমি এমনকি হালে ঘটে যাওয়া বাংলাদেশ বলো, নেপাল বলো বা শ্রীলঙ্কা বলো, সেখানে বিভিন্ন পরিপ্রেক্ষিত আছে। ঠিক বেঠিক এই নিয়ে তর্ক থাকবে। এবার তোমার যে প্রশ্ন, তোমাদের মুখরা কোথায়? আচ্ছা, আমি তো বলে করি আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা নির্দিষ্টভাবে আমি মুখ বা এ মুখ সে মুখ আমরা বিশ্বাস করি না। আমরা বহু মুখে বিশ্বাস করি, আমরা বহু স্বরে বিশ্বাস করি। ভরসা করেছে তো, এত বছর ধরে ভরসা করেছে বলেই বহু স্বরে আমাদেরকে মানুষ জায়গা দিয়েছে। ও যেটা বললো সেটা আমরা একটু ডিফার করবো। তার কারণ হচ্ছে যে এটা একটা খুব ধারণা আছে মানুষের মধ্যে আছে যে কি করে কাস্ট বেস কেন রিজার্ভেশন হবে অমুক তমুক। আমি নিজে জেনারেল কাস্ট হয়েও এটা বলতে সক্ষম, বলতে পারবো। কারণ কি, দেখো আচ্ছা ঠিক আছে, আমি কাস্ট তুলে দিলাম, মানলাম, তাহলে তো কাজ তোমার নাম তুলে দাও, তুমি বলো আমি আমার নামের সঙ্গে যে টাইটেল রয়েছে সেটা তুলে দিতে হবে। তাহলে যদি সেটা করতে পারি, যদি আমি কাস্ট সিস্টেমকে তুলতে পারি, তখনই আমি কাস্ট রিজার্ভেশনকে তুলতে পারবো। কারণ আমি এটা ভুলে যাই ভাবতে যে হতে পারে আমি একটা এমন দেশে বাস করি যেখানে হয়তো অর্থনৈতিক বিভেদের ছাড়াও একটা সামাজিক একটা বৈষম্য কাজ করে। কি বৈষম্য কাজ করে? ধরো আজকে কেউ অনেক অর্থ লাভ করেছে, অনেক পয়সা কামিয়েছে, অনেক টাকা কামিয়েছে, কিন্তু তার কাস্টের জন্য আজও ভারতবর্ষে কোনো নিচু জাত উঁচু জাতের কাছে অত্যাচারিত হয়। এক কুয়োতে থেকে জল তোলার জন্য তাকে এখনো মরে যেতে হয়। তাহলে কোনোদিন আসলে আমরা যদি ভাবি সংরক্ষণ বিষয়টা অতটাই সহজ বিষয় না। শুভজিৎ, এইখান থেকে জাস্ট একটা জানা, মানে এক লাইনে আমি শুধু ওয়ান লাইনার অ্যানসার নেব। যে সঙ্গীত একটা কথা বলছিল, আদৌ কি জেনজিদের কোনো লক্ষ্য আছে? এক লাইন বাংলা, স্পেশালি বাংলা। না আমি মনে করি নিশ্চিতভাবে আমি অবশ্যই বলবো নিশ্চিতভাবে মানে তাদের একটা লক্ষ্য তো আছেই, কিন্তু আমার একটা কথা লক্ষ্য তো আছে, আমি বলছি যে সবার লক্ষটা কি এক জায়গায় থাকছে? মানে 100% আছে, 100% লক্ষ্যটাই কি এক জায়গায় থাকছে? আমি যেটা বললাম এটা তো একটা এক মিনিট, মানে অবশ্যই যে মানে সবার লক্ষ্য যদি এক জায়গায় আসতো তাহলে তো নিশ্চিতভাবে একটা অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম। কিন্তু আবার সবার লক্ষ্য যে এক হবে এটাও স্বাভাবিক। ধরো আমরা না বারবার কি হচ্ছে, মানে এই নেতা খারাপ, ওই দল খারাপ, সেটা যদি আমাদের প্রাইমারি ফোকাস হয়ে যায় তাহলে এই কথা উঠে আসবে। কারণ আমি কিন্তু যে বক্তব্য রাখলাম, আমি তো একবারও বললাম না তৃণমূল খারাপ, বিজেপি খারাপ, তাই আমরা ভালো। এটা এই ন্যারেটিভে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা যে নতুন পথ খুঁজছি, জেনজি পথ দেখাবে, তাই তো, তাহলে তো একই জিনিস চলবে, সেই কাদার মতো ঢিল ছড়ার মতো হয়ে যাবে। তাহলে আমার কথা কি, আমার এখানে ডিবেটটা কি? ডিবেট এখানে বারবার উঠে এলো যে জেনজি তারা হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়্যার, তারা পলিটিক্স সম্পর্কে খোঁজ খবর রাখে। আমি বিশ্বাস করি তারা রাখে, আর রাখে বলেই তাই কথাগুলো বলছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে যে আমারও মনে হয় যে কোনো কম বয়সীরা
মানে যে কোনো আমার দলের হতে পারে, অন্য দলের হতে পারে, আরো অন্য দল হতে পারে, তাদের কোনো একাধিপত্য বা এক ব্যক্তিকে পুজো করা এই রাজনীতি তারা বিশ্বাস করে না, তার প্রতিবাদ করছে। তুমি বাংলাদেশ দেখো না, তুমি নেপাল দেখো না, তুমি শ্রীলঙ্কা দেখো না, এমনকি ভারত, আমি তো বিশ্বাস করো, তোমরা নিজেরা বদলের রাজনীতিতে বিশ্বাস করো। কিসের বদল? সমাজ বদল। হ্যাঁ, বদলের অবশ্যই। আমি বলার চেষ্টা করছি, পুজোর কথা বলছো তোমরা, তো আপনারাও তো জানো না রাজনীতি। আচ্ছা, কোন ব্যক্তিকে পুজো করা, আমি আমার বাবুকে তুমি জানো। দেখো, এই যে ভাই ছাত্র সংসদ নির্বাচনের কথা বললো, আজকে তুমি বলো ছাত্র সংসদ নির্বাচন রাজ্যে বন্ধ, 2017-তে শেষ নির্বাচন হলো, তারপরে 2 জায়গায় 3 জায়গায় ভোট হলো, তারপরে আর কোথাও ভোট হয়নি। আজকে তুমি ছাত্র সংসদ নির্বাচনের পথে নামবে, কতজন না, তুমি কটা ছবি, কটা ভিডিও, কতবার অ্যারেস্ট, কটা মামলা দেখতে চাও? কটা দেখতে চাও? আমি জানতে চাইছি, তুমি দেখতে চাও? তুমি দেখতে চাও কটা কেস আছে দেখতে চাও? আমি জিজ্ঞেস করছি তোমার কাছে। শোনো, ব্যাপারটা তা না, ব্যাপারটা প্রবলেমটা কোথায় জানো? আমি বলছি যখন টিএমসিপি হোক, এসএফআই হোক, এবিভিপি হোক, অন্য দল হোক, সেটা বড় কথা নয়। ক্যাম্পাসের অভ্যন্তরে যে গণতান্ত্রিক পরিবেশ, ক্যাম্পাসের অভ্যন্তরে যে পলিটিক্যাল কালচার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ আসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি তার বিরোধিতা করি, কিন্তু তাহলে তার রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো ছাত্র নয়, রাজনীতি করে উঠেছেন। তুমি যে কোনো লোককে দেখো, আমি তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে তুমি পথে নেমে যেতেন। এবং আজকে তোমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে এত বছর বিরোধী নেত্রী ছিলেন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় 1 রাত জেল খেটেছেন, 1 রাত মমতা বন্দ্যোপাধ্যায় জেল খেটেছেন। তুমি দেখাতে পারো একটা রাত তুমি জেলে থেকেছেন। কিন্তু তুমি বলো যে ভাই রাজনীতি করছে, আমি করছি, বা ওরা যে করছে, আমাদের নামে কটা কেস? আমরা সাধারণ লোক, সাধারণ মানে কর্মী অর্গানাইজেশন। আমি কথা বলছো, মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়, আমি আবার কথা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে রাজনৈতিক পরিবেশ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে রাজনৈতিক, আমি শেষ করি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে রাজনৈতিক পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, সেই পরিবেশ পরিস্থিতি আজকে নেই। আজকে বিরোধী রাজনীতি করা, আরে সত্যি প্রতিটা রাজনীতি বলতে আমি তোমার সঙ্গে ইন্টারভিউ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একা নারী, আর কেউ নারী না, তুমি নারী না, ও নারী না, আমি আবার বলছি ব্যক্তির থেকে সমষ্টিকে বিশ্বাস করো। মমতা বন্দ্যোপাধ্যায় একা উনি না মহিলা, আর কেউ মহিলা না হতে পারে? আমি প্রত্যেকটা মহিলাকে রেসপেক্ট করার কথা বলছি, আমি বলার চেষ্টা করছি, বলতে পারো না এক কেসের বাজিও না। শোনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বা যেই জায়গায় না, ওকে বলছি না, আমি ওকে বলছি না। দেখো, প্রতি বছর যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, প্রতি বছর যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে তো নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসবে। কেন হবে না? আজকে ভারতবর্ষে যদি জেএনইউতে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, যদি প্রেসিডেন্সিয়াল ডিবেটের মাধ্যমে যাকে পছন্দ করুক, কেউ তৃণমূলকে ভোট দেবে, কারো বিজেপি বিজেপিকে ভোট দেবে, কারো আমাদের এসআইকে ভোট দেবে, যাকে যা ইচ্ছা। কিন্তু এই পরিবেশ তৈরি করা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে কি? তার কারণ রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের মাথায় মগজ ঢুকে গেছে কি, আমার তো ইস্যু নেই, যিনি প্রশ্ন করলেন, সত্যি তো আমাদের কাছে ইস্যুর থেকে বেশি হয়তো অন্য কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি আমাদের এবার এই জায়গা থেকে বেরোনো উচিত, আমাদের বেরিয়ে ভাবা উচিত যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ক্যাম্পাস, গণতন্ত্র, চারপাশের যে পরিবেশ, এই পরিবেশে যদি উন্নতি করতে, আমি তৃণমূলের কাছে আহ্বান করি। নিজেদের মতো করে কাজ করছে, স্বাধীনভাবে কাজ করছে যে মিডিয়াগুলো, তাদের কাছে প্রত্যেকদিন কটা করে নোটিশ পাঠায় রাজ্য সরকার। আমি বলছি উপাসনা বলুক 2022 সালে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার জন্য বিকাশ ভবনের দিকে অভিযান করতে গেছিলাম, বিদ্যাসাগরের ছবি এবং মেরুদণ্ড নিয়ে। এই মামলা আজও চলছে, এখন হয়ে গেছিলাম। তাহলে পশ্চিমবঙ্গে যদি গণতান্ত্রিক স্পেস থাকে, তাহলে তো বিরুদ্ধ কণ্ঠস্বর যা থাকুক না কেন, তারা যদি কথা বলে, আরে ভাই আমি না সিপিএম মুখে খারাপ, বিজেপি নয় খারাপ, সাংবাদিক তার বিরুদ্ধে মামলা, এমনকি তৃণমূল করছে, তৃণমূল দল করে, হয়তো লবির সঙ্গে যায় না, তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে? উত্তর দিতে হবে তো পশ্চিমবঙ্গের। উত্তর দেওয়ার সময়টা তো দিতে হবে, তুমি বলবে এবার, আর কি বলবে বুঝতে হবে, তাই না? যাই হোক, এসএফআই এর তরফ থেকে মান কি বাতের জায়গাটা আমরা শুনে নিয়েছি, এবার আমাদেরকে এই উত্তর দেওয়ার পালা। আমাদের সর্বপ্রথম একটা জিনিস, তুমি নিয়ে ছাত্র সংসদ ভোট দিয়েছো উপাসনা? আমি প্রশ্ন করছি, তোমার তো এখন বোধহয় কলেজ, মানে কলেজে পড়েছো, কলেজে পাস আউট হয়েছো, কবার ভোট দিয়েছো? না জিজ্ঞেস করছি, কবার ভোট দিয়েছো? কতবার ভোট দিয়েছো? উত্তর দিতে হবে, আমি চাইছি দিয়েছো কি? এইটা উত্তর পেয়ে গেল। কতবার কথাটা আপনি 4 বার বলে দিয়েছেন, কিন্তু উনি উত্তরটা শুনছেন না। এই যে এখন একবার বলতে দিতে হবে শুভজিৎ। আপনাদেরকে বুঝতে হবে যে যেই কালীন আপনি সময়টার কথা বলছেন, 2020 পরবর্তী থেকে যে কোভিড এর কথা আপনি বলছেন, বাইরে রাজ্যে কেন বলছেন? বাইরে রাজ্যে কি বলছেন? আচ্ছা, আমাকে উপাসনা, আমি তো তুমি তৃণমূল করো, শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ বাংলা চাও তো, আরে জিতে যাও, বাংলা ভোট করো, তুমি পাস করে গেলে 5 বছর পেরিয়ে গেল, বিহার নিয়ে ওই উত্তরটা দিতে পারলেন না, আরেকজন প্রশ্ন ভাবিয়ে বলবেন, মানে এই
এই জিনিসটা কি আপনি এনভায়রনমেন্ট বানানোর চেষ্টা করেছেন? এই এসএফআই না, ছাত্র নির্বাচন নিয়ে আপনাকে কি দিতে তো দেবেন, মশাই দিতে তো দেবেন নাকি শুধুমাত্র কথাগুলো বলতে থাকবেন? এবার আমার মূলত কথাটা হচ্ছে, প্রথম কথা বিহার, তারপরে আমি সকলের উত্তরের জায়গায় আসি। প্রথম যে কথাটা সঞ্চালকদা বললেন, যে বিহারের কথা উনি বললেন, সেখানে আমাদের সকলকে বুঝতে হবে সেই বিহারেই যেই টোটাল সংখ্যক ভোটারদের সংখ্যাটা দেখানো হয়েছিল একদম এন্ড রেজাল্টে, তার পরবর্তীতে যেই সংখ্যক ভোট পড়েছে সেই সংখ্যাটা সেটা আমরা ডায়মন্ড হারবারে দেখেছি। ডায়মন্ড হারবারে কি দেখেছে? ডায়মন্ড হারবারে লোকসভা, ডায়মন্ড হারবারে লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জিতেছে, তথ্য তুলে ধরুন। যদি আপনারা এত কিছু জেনে থাকেন তাহলে বিভিন্ন জিনিস আপনারা যে ভোট চুরি নিয়ে কথা বলবেন না, তখন সুপ্রিম কোর্টে যে মানে ধরো তোমাদেরকেও যে ভরসা করবে সেই মুখটা কারা, মানে একদম শুরুতে বলেছেন আর নাম রিপিট করছি না বারংবার। না, আমার তোমার প্রশ্নটা নিয়ে আমার ওখানে অন্য বক্তব্য আছে। বলো। তোমরা জোর করে এটা কেন বারবার এস্টাবলিশ করতে চাও মুখ মুখ মুখ? তুমি এখানে জেনজির কথা বলছো। না না, একেবারেই নয়, একেবারেই নয়। ৭৭ সালে কোনোদিন কোনো বামফ্রন্টে কোনো মুখ দেখে ভোট দেয়নি, একদম নয়। পৃথিবীতে অধিকাংশ জায়গায় মুখ নয়। তুমি যে কথাগুলো বলছো, যে একাধিক বিপ্লবের কথা বলছো বা আন্দোলনের কথা বলছো, কোনো মুখ দেখে হয়নি, মানে একাধিক ছিল। তাই আমি মনে করি না যারা জেনজি তারা তো ভাঙতে জানে। মুখ মানেই তো রাজতন্ত্র, মুখ মানেই তো একটা ব্যক্তিকে ক্ষমতা, একজন ব্যক্তির ব্যক্তিগত ক্ষমতা তৈরি করা। হ্যাঁ, তোমাদের ভাঙার সেই প্রচেষ্টাটা কোথায়? আমি তো বলছি জেনজি তুমি যদি আন্দোলন দেখো, মানে আমাদের দেশের বা আশপাশের আন্দোলন, সেখানে কোনো মুখ নয়, বরঞ্চ মুখের বিরুদ্ধে একাধিক ভূস্বরের লড়াই। তাহলে স্বাভাবিকভাবে জেনজি মুখে বিশ্বাস করে না, একাধিক মুখে বিশ্বাস করে। ওই যে উপাসনা বলছিল না, উপাসনার কথা মধ্য দিয়ে উঠে এলো, ও তো মুখের দলে বিশ্বাস করে, যে দলের মুখ আছে। আমি বলছি উপাসনা বললো যে জেনজির একাধিক মুখ আছে। আমি বলছি মুখে আসলে মানুষকে ভুল থেকে নিয়ন্ত্রণ করা রাজনীতি।